পাঠ শুরু করার আগে আমি কলহন সান্যাল যে এই রচনাটা লিখেছিল সেই পাঠ করছে, দু চার কথা বলার ইচ্ছে রইল। আপনারা যে মন্দিরের ছবিটি দেখতে পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, সে আমি এই দুর্গাপুরে 31 বছর বসবাস করেছি। সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে সায়েন্টিস্ট হিসাবে কাজ করতাম। আর আমার সুযোগ হয়েছিল ঠাকুরের ইচ্ছায় এই মন্দিরটি যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা 1984 সালের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়। তারপর থেকে প্রতি বছর একটা বাৎসরিক উৎসব হতো, 4 দিন ধরে। প্রথম দিন ঠাকুরের দিবস, দ্বিতীয় দিন মায়ের দিবস, তৃতীয় দিন স্বামীজির দিবস, আর চতুর্থ দিন একটা জেনারেল ফাংশন। আমার সুযোগ হয়েছিল ঠাকুরের ইচ্ছায় এই মন্দিরে প্রতি বুধবার আরতির পর 20 বছর ধরে, মানে 1984 সাল থেকে আরম্ভ করে 2004 সাল পর্যন্ত, যতদিন আমি দুর্গাপুরে ছিলাম, আমি প্রতি বুধবার কথামৃত পাঠ করার সুযোগ পেয়েছিলাম। 8 ঘন্টার ডিউরেশন, 6 পৃষ্ঠা পাঠ করতে পারতাম। আলোচনা করা আমি করতাম না, আমি শুধু পাঠ করতাম। মহারাজেরা নানান জায়গা থেকে আসতেন, তারা নিজেরা যেদিন যেদিন আসতেন ক্লাস নিতেন, কথামৃত আলোচনা সহ বলতেন, আমি শুধু পাঠই করতাম। আমার মনে আছে, হয়তো অরিজিনাল কথামৃত শ্রীময়ের পাবলিকেশন, যেটা 5টা খণ্ড, 1, 2, 3, 4, 5, অন্তত 6টা আবর্তন পাঠ করার আমার সুযোগ হয়েছিল, প্রথম থেকে শেষ। ঠাকুরের অসীম কৃপা। এই কথা বললাম। যখন বাৎসরিক অনুষ্ঠান হতো, তখন সেখানে একটি সুভেনির পাবলিশ হতো। সেই সুভেনির 1986 যেটা সংখ্যা দেখা যাচ্ছে, সেখানে আমার একটা প্রকাশনা বেরিয়েছিল। আমি সেটা পাঠ করতে চলেছি। সেটা একটা কথা। এই লেখাটি দেবার আগে আমি পরম পূজনীয় শ্রীযুক্ত কৃষ্ণপদ বন্দ্যোপাধ্যায়কে দেখিয়েছিলাম
রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে। এবং কৃষ্ণপদ মামা, আমি বলতাম কৃষ্ণপদ মামা, তিনি কে ছিলেন? তিনি স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের ছোট ভাই। অনেক দীর্ঘকাল আগেই দেহত্যাগ করেছেন। আমি কোনো আত্মশ্লাঘা প্রকাশ না করেই বলছি, আমার লেখারটা দেখে, হাতে লেখা কাগজে কালি দিয়ে লেখা, সেই লেখাটা অরিজিনাল, যেটা দেখে উনি পড়েছিলেন বসে বসে ধৈর্য ধরে। এবং আত্মশ্লাঘা আমার না প্রকাশ করেই বলতে চাই, তিনি বলেছিলেন লেখাটি মূল্যবান। আমি এতে কৃতার্থ বোধ করেছিলাম এবং বুঝেছিলাম অ্যাপ্রুভড। তার কারণ উনি যে ইংলিশ পাবলিকেশন হতো তিনি এডিট করতেন। ইনস্টিটিউট অফ কালচার থেকে যে ইংলিশ পাবলিকেশন হতো সেটা কৃষ্ণপদ মামা এডিট করতেন। এটা একটা কথা। আর এই 1986-এ যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানের জন্য আমার কিছু চেষ্টা ছিল ব্যাকগ্রাউন্ডে। সেটা হলো, আমার দাদু হচ্ছেন স্বামী অখিলানন্দজি মহারাজের খুড়তুতো ভাই। তিনি দুর্গাপুরেই থাকতেন। তার মানে স্বামী অখিলানন্দজি আমার সম্পর্কে আমার মামা, আর সম্পর্কে আমার দাদু, কারণ আমার মায়ের নিজের মামা স্বামী অখিলানন্দজি। আর তারই ভাই, তিনিও দুর্গাপুরে থাকতেন, তিনিও আমার দাদু। এই মুহূর্তে নামটা আমার মনে আসছে না, কথা বলতে বলতে মনে এলে আমি বলবো। দেহত্যাগ করেছেন বহুদিন আগে। তার একটি চিঠি নিয়ে আমি ইনস্টিটিউট অফ কালচারে গিয়েছিলাম এই অনুষ্ঠানের আগে। সেটা 1985-এর 20শে ডিসেম্বর, এইটা আমার মনে আছে। তারপর স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজকে অর্পণ করেছিলাম সেই চিঠি। আর ওটা কার চিঠি? মানে আমার যে দাদু, তিনি লোকেশ্বরানন্দজি মহারাজ, কানাই মহারাজকে ছাত্র বয়সে আবিষ্কার করেছিলেন, যখন তিনি রংপুরে লালমনিহাট রেলওয়ে স্কুলের হেডমাস্টার। সেখানে পরবর্তী জীবনে লোকেশ্বরানন্দজি, শ্রীযুক্ত কানাই, তিনি ছাত্র বয়সে ক্লাস 9-এর পরীক্ষা দিয়ে 10-এ উঠে যখন আত্মীয়র সাথে দেখা করতে আসেন,
সেই সময় তাকে পরবর্তী জীবনে যে সাধু সম্ভাবনা এটা বুঝতে পেরেছিলেন। কারণ তিনি ওই লালমনিরহাট স্কুলের হেডমাস্টার, তিনি ছিলেন মা সারদার দীক্ষিত সন্তান। তার স্ত্রীর নাম ছিল, তিনিও মা সারদার দীক্ষিত সন্তান, তার নাম ছিল নলিনী সান্যাল। আমার দিদিমা সম্পর্কে নামটা আমার এখনো মনে আসছে না বলতে বলতে, কিন্তু দেখি চলুক যদি পারি। সেই মাস্টারমশাইয়ের চিঠি নিয়ে যখন হাজির হলাম, আমরা চেয়েছিলাম স্বামী লোকেশ্বরানন্দজি সেবার আসুন 1986-এর অনুষ্ঠানে। শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি, কিন্তু খুব অসাধারণ টিম এসেছিলেন। আমি চেষ্টা করছি নামগুলো মনে করার। পূজনীয় শঙ্কর মহারাজ, স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, যিনি বর্তমানে ঢাকা সেন্টারের অধ্যক্ষ, শঙ্করী প্রসাদ বিখ্যাত বিবেকানন্দ গবেষক, সবাই জানেন। বিবেকানন্দ এবং সমকালীন ভারতবর্ষ অন্তত বোধহয় 10 খণ্ডে বই, এবং প্রথম বিবেকানন্দ পুরস্কার প্রাপ্ত লেখক শঙ্করী প্রসাদ বসু, ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলার প্রফেসর। তিনি এসেছিলেন। চন্দন রায়চৌধুরী, তিনি এশিয়াটিক সোসাইটির তখন সেক্রেটারি, তিনিও বেঁচে নেই। শঙ্করীবাবু তো বেঁচে নেই। নিমাই সাধন বসু, প্রফেসর ডক্টর নিমাই সাধন বসু পরবর্তী জীবনে সেই সময় তিনি বিশ্বভারতীর উপাচার্য, এরা সব এসেছিলেন। আমাদের অনুষ্ঠানে। আর একটা কথা বলি, কোনো আত্মশ্লাঘা এর মধ্যে নেই। শঙ্করী বাবু এটা ছাপা হবার পর তিনি আমাকে বলেছিলেন যে আমি লেখাটা পড়েছি। এমন মানুষরা শুধু এইটুকু বললেই মানে ইটস এ গ্রেট রিওয়ার্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। আমি লেখাটা পড়েছি, সবার লেখা ওনারা পড়েন হয়তো নয় আর কি। আমি খুব খুশি হয়েছিলাম। আমার মনে আছে তারা এলেন, পরের দিন যখন চলে যাচ্ছেন ট্রেনে করে, আমি শঙ্করীবাবুর হাতটা স্পর্শ করে বলেছিলাম, আপনার হাতটা একটু স্যার ধরে দেখি, এই হাত দিয়ে কত অসাধারণ লেখা বেরিয়েছে। এই দুটো কথা কথাকটি বলে আমি আসল
লেখা পাঠ করতে চলেছি। লেখা আমারই লেখা, মৃত্যুকে ভালোবাসা। আমারই লেখা, মৃত্যুকে ভালোবাসা। পরভন সান্যাল লিখেছে। আমি পাঠ করি। শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি বলেছিলেন, কবে বলেছিলেন তাও আমি রেফারেন্সে দিয়েছি ব্যাকে। দুর্গাপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরে বক্তৃতা 18/12/84। কি বলেছিলেন স্বামী ভূতেশানন্দজি? বলেছিলেন, ঠাকুর এখানে আছেন আপনাদের কৃপা করার জন্য। আমরা আমাদের এলোমেলো হয়ে থাকা মনের তার নিয়ে সেই কৃপার সুর শুনতে পেতে ইচ্ছা করি না। আমাদের অবসর জোটে না লোভের শব্দ অরণ্যের ওপারে যে অনাহত প্রণবধ্বনি চিরবিরাজমান, তাতে সুর বেঁধে নিতে। অন্তত আচ্ছা, পাঠ করতে করতে এই জায়গাটা এসে আমার মনে পড়েছে আমার সেই দাদুর নাম, শ্রীযুক্ত শ্রীশচন্দ্র সান্যাল। শ্রীযুক্ত শ্রীশচন্দ্র সান্যাল, যিনি ছিলেন লোকেশ্বরানন্দজির মেন্টার, শ্রীযুক্ত শ্রীশচন্দ্র সান্যাল। যাই হোক, পাঠ করি। আমাদের অবসর জোটে না লোভের শব্দ অরণ্যের ওপারে যে অনাহত প্রণবধ্বনি চিরবিরাজমান, তাতে সুর বেঁধে নিতে। অন্তত এই আভাসটুকু জেনে রাখতে যে একজন কোথায় যেন আছেন, তাঁর আশীর্বাদের মহাসাগর নিয়ে, যার জল অফুরান। দর্শনের ইতিহাসে আজ পর্যন্ত যত আবিষ্কার হয়েছে, ডিসকভারি, অদ্বৈত বেদান্তের ওপারে কখনো যাওয়া সম্ভব হয়নি, কারণ তার পারে সব একাকার। দর্শন শাস্ত্র সব বিদ্যার মূল, দর্শন ছাড়া কোনো সাবজেক্ট ডেভেলপ করা সম্ভব নয়। যাকে আধুনিক বিজ্ঞানে বলা হয় তাও নয়। ধরা যাক নিউক্লিয়ার ফিজিক্স, সৃষ্টির মূল কণার সন্ধান, ক্রমাগত অভ্যন্তরে প্রবেশের চেষ্টা, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কিছু না অবস্থা। আমি একটু অ্যানালজিটি স্বামী নিখিলানন্দের বক্তৃতা থেকে নেওয়া, যেটা শোনার সৌভাগ্য হয়েছিল 4/1/64 9 AM রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে, গোল পার্কে, ক্যালকাটা, স্বামী বিবেকানন্দ সেন্টিনারিতে। আদি নিউক্লিয়ার ফিজিক্স প্রধান কিছু কণার সন্ধান পেল। আরো তলিয়ে দেখার ডুবুরিরা
ডুব দিয়ে ক্রমাগত কণা আবিষ্কার করে চললেন। আজও চলেছে যা সোকল পারফেক্ট নলেজের স্বর্গের সিঁড়ির সন্ধান। নিট ফল দাঁড়ালো কিছু আরও ছোট ছোট এবং তার চাইতেও আরও ছোট প্রায় নিষ্প্রাণ কণা খুঁজে পাওয়া। অথচ অনন্তকাল খুঁজে গেলেও শেষ ফল হবে শূন্য, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমণ্ডলে ক্রমাগত প্রবেশ করে শেষ পর্যন্ত মিলবে বা মিলবে না অ্যাবসলিউট শূন্যতা। এ তো গেল তলিয়ে যাওয়ার বিদ্যা। এর উল্টো হলো অ্যাস্ট্রোনমি, ভেসে যাওয়ার বিদ্যা। বিশালতা এবং তার থেকেও বিশালতায় উজিয়ে যাওয়া, হারিয়ে যাওয়ার বিদ্যা, অ্যাবসলিউট বাউন্ডারি খোঁজার বিদ্যা। এই বুঝি পৌঁছে গেলাম অসীমের সীমান্তে। শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল ব্রহ্মাণ্ডের সীমান্তে অন্য ব্রহ্মাণ্ডের শুরু। সেটা বিশালতায় আরো বিশাল। নিট ফল শূন্য। আগে ছিল ক্ষুদ্রতম শূন্য, এবার পাওয়া গেল বৃহত্তম শূন্য। সব দেখে শুনে মনে হয় সেই পরম খেলুড়ে কি খেলার ফাঁদি ফেঁদেছেন। কিন্তু এত করেও স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ থেকে শুরু করে পৃথিবীর বৃহত্তম রেডিও টেলিস্কোপে পৌঁছে উত্তর এলো -ইনফিনিটি টু +ইনফিনিটি। জগতের সব দার্শনিক দূরতম ইতিহাসের কাল থেকে চেষ্টা করে গেলেন এই ইনফিনিটিকে ধরার। সব বিদ্যার মূল কথা, মূল দর্শন সেই অসীমকে খোঁজা। সব দার্শনিক তার নিজের চশমা দিয়ে প্রাণপণ প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন যার নিজের ইগোই একমাত্র স্কলাস্টিক, তিনিই কেবল অধিকারী। অদ্বৈত বেদান্ত আবিষ্কৃত হওয়ার পরেও দার্শনিক তত্ত্বের চুলচেরা বিচারের শেষ হলো না। দার্শনিক ইগো জন্ম নিল বিশিষ্টাদ্বৈতবাদ। শ্রী ঠাকুরই প্রথম বলে গেলেন সব সত্যি, কিন্তু এ কথা নিশ্চয়ই বলেননি সব সত্য স্পষ্টতম সত্য। সব একনিষ্ঠ পথ পিওর ট্রুথে নিয়ে যায়, কিন্তু পিওর ট্রুথ থেকে দূরত্ব তো সব পথের সমান হবে না। অদ্বৈত বেদান্ত অবশ্যই নিকটতম অবস্থা, যার দূরত্ব পিওর ট্রুথ থেকে সবচেয়ে কম। যিনি যে পথেই চলুন, এমন অবস্থা নিশ্চয়ই আসবে যখন তিনি দেখবেন এমন স্টেশনে উপস্থিত হয়েছেন তার নাম অদ্বৈতবাদ। যখনই সামান্যতম অন্য চিন্তা ঢুকে গেল, যার ভেতর আমিত্বের সামান্যতম গন্ধ থেকে যাচ্ছে, তখনই জন্ম নেবে দ্বৈত বা বিশিষ্টাদ্বৈত বা নাম না জানা অন্য কোনো বাদ। যে মানবিক গুণটি এর জন্য দায়ী তা ইগো ছাড়া কিছু নয়, অর্থাৎ ব্যক্তিগত বিচার বুদ্ধি তখনও পাণ্ডিত্য প্রকাশ করার অবস্থায় আছে, কিন্তু তার সম্পূর্ণ লোপ
মহাসাগরে মিলিয়ে যাওয়া, জীবাত্মার পিওরিটি হতে হতে পরমাত্মা সাগরে মিলিয়ে যাওয়া এবং পরমাত্মা হয়ে যাওয়াই তো অদ্বৈতবাদ। তখন সম্পূর্ণ অভেদ জ্ঞান লাভ, সব একাকার, সবাই একাকার। পৃথিবীর অন্য কোনো বিদ্যা বা মতবাদ এই মূল দর্শনে পৌঁছাতে পারেনি। সেই জন্য যদি ধরতেই হয় তবে অদ্বৈতবাদকে ধরা শ্রেয়তম। সেই জন্যই শ্রী শ্রী ঠাকুরের পরিকল্পিত এবং স্বামীজির প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠের মূল কাঠামো দাঁড়িয়ে আছে অদ্বৈত বেদান্তবাদের উপর। আর যা কিছু তা জনসংযোগের প্রয়োজনে, কারণ জনগণের জন্যই সপার্শ্বদ ঠাকুরের আবির্ভাব। আলিঙ্গন উন্মুখ ঠাকুরের কৃপা আমরা দেখেও দেখি না, নিরাকারকে ধরলেই তা আকার। তাই আমরা যারা হাত পা দিয়ে ধরতে চাই তাদের জন্য ঠাকুরের আকার রূপ। আমরা আমাদের সমাজ জীবনে যে যার ক্ষেত্রে কাজ করে চলি আর সমস্যা বাড়িয়ে চলি। আমাদের ভাবার অবসর হয় না। ফিজিক্যাল ওয়ার্ল্ডের পশ্চাতে রয়েছে মেন্টাল ওয়ার্ল্ড, তার পশ্চাতে রয়েছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। স্পিরিচুয়ালকে ধরে অথবা অন্তত তার এক্সিস্টেন্স স্মরণ মনন করে কাজে হাত দিতে পারলে সমস্যার জাল হয়তো সংকুচিত হতে হতে আলোক দূতের সান্নিধ্য উপলব্ধ হতে থাকত ক্রমাগত। তখন যার যার কাজ যথাযথ সম্পন্ন হতে থাকত এবং কল্যাণময় জগতের রূপ ক্রমাগত আকার নিত। তাই ঠাকুর বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে কাজে নামতে। রামকৃষ্ণ মিশন এমনই প্রতিষ্ঠান যারা অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সমাজ সেবায় যুক্ত হয়ে আছেন। এটাই হলো স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত। এই প্রসঙ্গে মনে পড়ছে ডাক্তার নিমাই সাধন বসুর অসাধারণ উক্তি। দুর্গাপুর CMRI অডিটোরিয়ামে বক্তৃতা 16/8/84। তিনি বলেছিলেন, গাছের ডালে ডালে চড়ে কেউ জল দেয় না, জল দিতে হয় গাছের গোড়ায়। অদ্বৈত জ্ঞান সেই গাছের গোড়া। আমরা দেখেও দেখি না, শুনেও শুনি না, সেই নিরাকারকে ধরা আমাদের থাকের সাধ্যাতীত। তাই যারা চাপরাশ পেয়ে লোভের দাসত্ব ত্যাগ করে আমাদেরই মঙ্গল কামনায় লোকশিক্ষকের জীবনে নিযুক্ত হয়েছেন, সেই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী মণ্ডল অহরহ জনসংযোগের কৃপা বর্ষণ করে চলেছেন। আর আমরা কেবল করে চলি অর্বাচীন সমালোচনা। এই কথা ভুলে যে আমার বিচার ক্ষমতা, দেখার ক্ষমতা, বোঝার ক্ষমতা আমার আধারের সীমাবদ্ধতায় সীমিত, সেই ইগো। এবং অনেক অনেক তলার থাকের ইগো আমাদের আই লাইনে দেখতে পাওয়া
জগতেই স্বর্গ নরক রচনা করে চলেছে, অথচ পরম লোকের চাবি নিয়ে দাঁড়িয়ে আছেন ঠাকুর স্বয়ং, শুধু তাঁর কাছে কি একবার চেয়ে নেওয়ার অপেক্ষা। অধ্যাত্ম দর্শনের চিন্তা ভাবনা করে, বিচার বিশ্লেষণ করে, ভুরি ভুরি প্রবন্ধ লিখে, পাদপ্রদীপের আলো মুখে প্রতিফলিত করে সাধারণ মানুষকে তাক লাগিয়ে দেওয়া যায়, কিন্তু তাতেও নিট ফল দাঁড়াবে নিউক্লিয়ার ফিজিক্স আর অ্যাস্ট্রোনমির ব্লাইন্ড লেনে ক্লান্ত সীমাবদ্ধতা। টোটাল ফ্রিডম খুঁজতে গিয়ে নিজের কয়েদ নিজেই রচনা করা, সব আধার্ত মহাসাগরে মিলিয়ে যাবার সুযোগ নাও পেতে পারেন শুধু তারা যারা মৃত্যুকে ভালোবাসতে পেরেছেন। সর্বত্যাগী সন্ন্যাসী মণ্ডলী মৃত্যুকে ভালোবাসতে পারেন বলেই নিজের জীবন সর্বাত্মক জীবসেবায় নিয়োজিত করতে পারেন, কোনো পিছুটান না রেখে, কোনো হিসেব না রেখে। পরিশেষে তারা দর্শন করেন, নিউক্লিয়ার ফিজিক্স থেকে অ্যাস্ট্রোনমি সব জড়িয়ে আছে শুধু অদ্বৈত বেদান্তের অ্যাবসলিউট পিউরিটি এবং অ্যাবসলিউট ওয়াননেস। বেদান্তই শুধু ডেকে ডেকে সবাইকে কান পেতে শুনতে বলে, এই চিরপথিকের পথ শুধু সবার জন্য উন্মুক্তই নয়, প্রতিটি সৃষ্ট পদার্থকে সেখানে পৌঁছতেই হবে। কিন্তু যারা আমাদের মতো পথের নিশানা না দেখতে পেয়ে কানামাছি ভো ভো খেলে যাচ্ছি, তাদের ব্যবস্থা কি? তার ব্যবস্থা রামকৃষ্ণ মঠ এবং মিশন করে রেখেছেন পরম নিষ্ঠায়, যা মৃত্যুকে ভালোবাসতে পারলেই কেবল সম্ভব। মানুষের প্রতি এমন অকৃত্রিম ভালোবাসা শুধু সম্ভব যখন মৃত্যু ভয় সম্পূর্ণ অনুপস্থিত। তখনই শুধু মনে হওয়া সম্ভব বহুজন হিতায় নিজের জীবন পাত মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। ভুলতে বসা জীবনের একমাত্র উদ্দেশ্যের কথা সব সময় মনে করিয়ে দেবার জন্য, পৃথিবীর সমস্ত গ্ল্যামারকে জয় করে সমস্ত ক্লীবতাকে পুড়িয়ে ছাই করার জন্য ঠাকুর এবং তার সন্তানদের আবির্ভাব যদি আঁকড়ে ধরতে হয়, তবে প্রথমে মঠ, তারপরে মিশন, তা না হলে অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধার রাস্তাটা হারিয়ে যায়। জগতে নিছক সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের কোনো অভাব নেই। জীবন এমন হবে কেন? যতক্ষণ মন্দির পরিবেশে অবস্থান, ততক্ষণ সুবোধ বালক, আর বহির্গত হয়েই আবার সেই লোভী নরপুঙ্গবের হিসেবি জীবন। ফরমাল জপ ধ্যান তো আছেই, কিন্তু আমাদের জীবনধারা তো বেশিরভাগ সময় ইনফরমাল। রামকৃষ্ণ মিশন যে অমূল্য পুস্তক সম্ভার সৃষ্টি করে চলেছেন, তার সুযোগ সবসময় আমরা গ্রহণ করছি না। এই সব অমূল্য পুস্তক পাঠে জপ ও ধ্যান একসাথে চলে, এই প্রসঙ্গে মাত্র 3খানি পুস্তিকা দিয়ে শুরু করার কথা বড়ই কৃতজ্ঞ চিত্তে স্মরণ হয়। 3খানি শুধু বই, সব মিলিয়ে 300 পৃষ্ঠার মতো হবে। যিনি যে স্ফিয়ারে যে কার্যে লিপ্ত থাকুন না কেন, 3খানি বই
প্রদত্ত সিকোয়েন্সে পড়ে নিতে পারলে তিনি অবশ্যই তাঁর কাজ আরো ভালোভাবে পারবেন। বিশেষ করে তিনি সেটা আরো ভালোভাবে পারবেন যেটা স্বামীজি সবসময় বলে গেছেন, ফেস দ্য ডেভিল, ফেস দ্য ব্রুট। আমাদের মতো মহাসাগরের রিপুলদের জন্য এটাই হবে মৃত্যুকে ভালোবাসতে পারার চেষ্টা। গীতার যে কথাটি স্বামীজি সবার ওপর স্থান দিয়েছেন, সেই ক্লৈব্যং মাস্ম গম পার্থ, ডু নট ইল্ড টু দ্য আনম্যানলিনেস ও সান অফ পৃথা। স্বামীজি সমস্যাকে ফেস করতে বুক ভরা সাহস করে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ আমাদের মতো সাধারণ জনপ্রবাহের জন্য রেখে যাওয়া অদ্বৈত জ্ঞান। আমরা জন্মাই, লেখাপড়া করি, বিয়ে করি, সংসার করি, বৃদ্ধ হই, মরে যাই, তাদের সবার জন্য আশ্রয় শুধু ঠাকুরের কৃপা। ফরাসি সৈনিক স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজি, আপনার সাথে যুক্ত হতে চাই, তাতে আমি কি লাভ করব, আমি কি পাব? স্বামীজি উত্তর দিয়েছিলেন, আই ক্যান গিভ ইউ ডেথ। সৈনিক পিছিয়ে গিয়েছিলেন। বহু বছর পর যখন উপলব্ধি হয়েছিল, তখন স্বামী নিখিলানন্দকে সৈনিক জিজ্ঞাসা করেছিলেন, আমি কি আপনাদের সাথে যুক্ত হতে পারি? মহারাজ উত্তর দিয়েছিলেন, নো, চান্স কামস ওয়ান্স। রেফারেন্স হচ্ছে স্বামী পূর্ণাত্মানন্দজির বক্তৃতা। ওই সময় মৃত্যুকে ভালোবাসা প্রসঙ্গে মনে আসছে স্বামীজির কবিতা, যা গৌরীমা অরবিন্দকে বলেছিলেন। রেফারেন্স হচ্ছে নবযুগের মহাপুরুষ স্বামী জগদীশ্বরানন্দের লেখা। মৃত্যুকে ভালোবাসা প্রসঙ্গে মনে আসছে স্বামীজির কবিতা, যা গৌরীমা অরবিন্দকে বলেছিলেন, হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক, এই জগতে নাহি তব স্থান, যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিহ নিশ্চয়। যে তিনটে বই এর কথা রেফার করলাম, সেই বই তিনটে হলো, রেফারেন্সে দিয়েছি আমি। মডার্ন ম্যান ইন সার্চ অফ রিলিজিয়ন, স্বামী পবিত্রানন্দ। 2, প্র্যাকটিক্যাল বেদান্ত, স্বামী বিবেকানন্দ। 3, আওয়ার ডিউটি টুয়ার্ডস মাদারল্যান্ড, স্বামী বীরেশ্বরানন্দ। ওম শ্রী রামকৃষ্ণার্পণ।